ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আদৌ তেল পাবো কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। পাম্পে গাড়ির সারি, চাহিদা মতো মিলছে না তেল, সক্ষমতার 20 ভাগের কম মজুত। সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত। জমি নিয়ে বিরোধ, ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে প্রাণ গেল ছোট ভাইয়ের। টাঙ্গাইলে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, চুয়াডাঙ্গায় একজনের মৃত্যু। স্বাধীনতা দিবস পালনে প্রস্তুত দেশ, রং তুলির আঁচড়ে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ। ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি ৫৫ বছরেও কূটনৈতিক তৎপরতার তাগিদ। চট্টগ্রামের বামন সুন্দর খাল খনন বদলে দেবে দুই পাড়ের চিত্র। চাষের আওতায় আসবে ১৫,০০০ একর জমি, অতিরিক্ত উৎপাদন হবে ৫,০০০ মেট্রিক টন খাদ্য। ঈদের টানা ছুটি শেষ হলেও বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়, সৈকতে উত্তাল ঢেউয়ে পর্যটকদের উল্লাস, ওয়াটার কিংডমে মাতামাতি। বাংলা সময়ের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। তেলের জন্য গাড়ির সারি, মিলছে না চাহিদা মতো, সরবরাহ সংকটে পাম্প। দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পাওয়ায় ক্ষুব্ধ চালকরা। কোনো কোনো স্টেশনে টানানো হয়েছে বন্ধের নোটিশ, আবার অনেক পাম্পে দেয়া হচ্ছে চাহিদার তুলনায় কম তেল। প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। পাম্পের সামনে দীর্ঘ লাইন, অনেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি না পেয়ে ফিরে যাচ্ছেন। নওগাঁর ফিলিং স্টেশনগুলোতে হন্যে হয়ে ঘুরছেন চালকরা, কিন্তু পাচ্ছেন না চাহিদা মতো। রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার চেষ্টা করলেও অনেকে ডিপো থেকে তেল না পেয়ে বন্ধ করে দিয়েছে পাম্প। ভাই প্রায় ১ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি ভাই। কতক্ষণে যাইতে পারবো কিনা, এখন আদৌ তেল পাবো কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। সংকটে দিনাজপুরের পেট্রোল পাম্পগুলো, তেলের জন্য যানবাহন চালক ও মালিকদের হাহাকার অবস্থা। তেল না থাকায় বন্ধ ঘোষণা করা হয় বেশিরভাগ পেট্রোল পাম্প। সকল পাম্পগুলো যদি একসঙ্গে তেল দেয় তাহলে পরে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যায়। প্রায় এক সপ্তাহ থেকে গাইবান্ধার ফিলিং স্টেশনগুলোতেও পাওয়া যাচ্ছে না পেট্রোল, ডিজেল ও অকটেন। পাম্প কর্তৃপক্ষ জানায় চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় তারা বিতরণ করতে পারছেন না। 2 দিন যা পেয়েছিলেন আনার সঙ্গে সঙ্গেই তা শেষ হয়ে গেছে। তেল কখন আসবে এটা বলতেও পারতেছে না নির্দিষ্ট করে। 18 তারিখে আসছিল আমাদের 4.5 লিটার পেট্রোল, আমরা তৎক্ষণাৎ দেওয়া শুরু করছি এবং যতক্ষণ পর্যন্ত শেষ হয় নাই ততক্ষণ পর্যন্ত আমরা তেল দিয়েছি। রাজশাহীর বেশিরভাগ পাম্পেই মিলছে না পেট্রোল, অকটেন, তবে কিছু পাম্পে দেয়া হচ্ছে ডিজেল। মোটরসাইকেলে 200 থেকে 300 টাকার বেশি তেল দিচ্ছেন না পাম্প মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। সব পাম্পেই বলতেছে তেল আসবে রাতে, কিন্তু আমরা তেল পাচ্ছি না। পেট্রোল অকটেন নাই, ঈদের আগে পেট্রোল অকটেন শেষ হয়েছে, ঈদের পরে আমরা এখনো পেট্রোল অকটেন পাইনি। রাজশাহীর মতো দেশের অনেক পাম্পেই দেয়া হচ্ছে না পর্যাপ্ত জ্বালানি তেল। এতে একাধিকবার লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন চালকরা। কিছু কিছু পাম্পে বন্ধের নোটিশ, এতে চাপ বাড়ছে খোলা পাম্পগুলোর উপর। রিমো সিদ্দিক, সময় সংবাদ। এই জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জরুরি বৈঠক করেছে মন্ত্রিসভা কমিটি। সংকট মোকাবিলায় স্পট মার্কেট থেকে আরও 2 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তথ্য সম্প্রচার মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, দেশে জ্বালানির সংকট নেই, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে বাড়তি দামে কেনা হচ্ছে। অবৈধ মজুত রোধে চলছে নজরদারি। আতঙ্কিত হয়ে বাড়তি তেল না কেনার আহ্বানও জানিয়েছেন মন্ত্রীরা। জানান, পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন সরকার প্রধান। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধে বিশ্বের অন্য দেশের মতো নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশও। জ্বালানি সংকট মোকাবেলায় বুধবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ও অর্থমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে বিএনপি সরকার দায়িত্ব নেয়ার 1 মাস পূর্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উঠে আসে জ্বালানি পরিস্থিতি। উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, কাতারের এলএনজি টার্মিনাল ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় চুক্তি অনুযায়ী প্রতিশ্রুত
এলএনজি বাংলাদেশ পাবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। সরবরাহ ঠিক রাখতে বেশি দামে তেল কেনা হচ্ছে। জনগণের কষ্ট বিবেচনায় জ্বালানির দাম বাড়াচ্ছে না সরকার। জ্বালানি ব্যবহারে সংযমী হওয়ার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমরা এখন স্পট মার্কেট থেকে কিনছি। আমরা কাতারের দীর্ঘমেয়াদী যে চুক্তি আছে, সম্ভাবনা আছে আমরা সবগুলো গ্যাস নাও পেতে পারি। তো আমরা চেষ্টা করছি। এই মুহূর্তে কোনো সংকট নাই। এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রে জ্বালানির যে মূল্য আছে তার সঙ্গেও আমাদের মূল্যের বেশ ব্যবধান আছে। মন্ত্রী জানান, আসছে পহেলা বৈশাখে টাঙ্গাইল থেকে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণের কার্যক্রম, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিবেচনায় আছে ই হেলথ কার্ড দেওয়ার বিষয়টিও। পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে সব নির্বাচনী প্রতিশ্রুতি। প্রাথমিকভাবে 21,014 জন কৃষকের মাঝে এই কার্ড দেওয়া হবে। টাঙ্গাইল থেকে এটা যাত্রা শুরু হবে পহেলা বৈশাখ। এখন থেকে প্রতি মাসে জাতির সামনে সরকারের কর্মকাণ্ড তুলে ধরে জবাবদিহি করা হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। প্রতি মাসে আমরা হাজির হতে, কখনো এমনও হতে পারে একটা পর্যায়ে গিয়ে আমরা এটাকে আরো ঘন ঘন করব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, টাঙ্গাইলের কালীহাতিতে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত হয়েছে। এদিকে ফরিদপুরের পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে বড় ভাই। চুয়াডাঙ্গায়ও দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। চোখের সামনে নিজের সন্তানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দিশেহারা বাবা মা, বাড়িতে শোকাবহ পরিবেশ। স্বজনরা জানান, টাঙ্গাইলের কালীহাতির রামদেবপুর কবরস্থানের জমি নিয়ে প্রায় 2.5 মাস ধরে কমিটি সওদাগর গ্রুপের সঙ্গে মণ্ডল ও শিকদার গ্রুপের বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত 6 জন আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কলেজ ছাত্র নাইমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকালবেলা ঘুরতে যায়, হ্যাঁ, ওই জায়গায় মানে পিছের থেকে আক্রমণ করে একজন তো মাইরে ফেলেছে, কয়েকজন হাসপাতালে। কলেজে স্বাভাবিক থাকার জন্য আমাদের থানা পুলিশ এবং মগরা তদন্ত কেন্দ্রে উভয় যৌথভাবে তারা ডিউটিতে আছে। পরিস্থিতি স্বাভাবিক আছে। পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মিন্টু মিয়া ও তার বড় ভাই ডাক্তার গোলাম কবিরের সঙ্গে। বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে গাছ কাটতে গেলে মিন্টু মিয়াকে বাধা দেয় তার বড় ভাই ডাক্তার গোলাম কবির। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিন্টুকে ডেকে নিয়ে নিজের শর্টগান দিয়ে গুলি করেন গোলাম কবির। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়। পরে অভিযুক্ত গোলাম কবিরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী। একান্তই পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন এই ডাক্তার সাহেব প্লাস এই হুমায়ুন কবির মিন্টু যে ভিকটিম মারা গেছে, অনেক মালি মামলাও তার সাথে রয়েছে। ছোট ছোট কটা গাছ বিক্রি করেছে, মিন্টু বলেছে এখানে তো সবার জায়গা আছে, তার গাছ ভাগ করে তারপরে তুমি বিক্রি করো। এটা নিয়ে গোলাম কবিরের সাথে তার তর্কতর্কি হয়ে বাড়ির থেকে যে শটগান নিয়ে এসে গোলাম কবির গুলি করে দিয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার দুপক্ষের সংঘর্ষে 3 জন আহত হন। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে শহীদুল ইসলাম ঢালি নামের একজনের মৃত্যু হয়। এছাড়া মাদারীপুরে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ 4 জন আহত হয়েছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে পালন করা হচ্ছে গণহত্যা দিবস। সকালে চট্টগ্রাম, মাগুরা, নাটোর, সাতক্ষীরা, মৌলভীবাজার সহ বিভিন্ন জেলায় বের করা হয় র্যালি। পরে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সহ সর্বস্তরের মানুষ। এরপর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া জেলায় জেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 1971 সালের 25 মার্চ ভয়াল রাতের স্মৃতিচারণ করেন বক্তারা। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালনের দ্বার প্রান্তে দেশ। প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। রং তুলির আঁচড়ে সেজেছে স্মৃতির স্তম্ভ। প্রথম প্রহরে 71-এর জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মনির হোসেনের ছবিতে মোজাফফর হোসেন জয়ের রিপোর্ট।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেষ মুহূর্তে কুচকাওয়াজ ও বিউগল বাজানোর অনুশীলন শেষে নিচ্ছে তিন বাহিনীর সদস্যরা। রাত পোহালেই মানুষের শ্রদ্ধায় ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধ, তাই নতুন রূপে সাজানো হয়েছে প্রাঙ্গণ। দিবসটি ঘিরে পুরো রমজান মাস এবং ঈদের ছুটিতে জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা ও পরিচ্ছন্নতার কাজ শেষ করেছে গণপূর্ত বিভাগ। সৌধ মিনার, পায়ে হাঁটার পথ, হেলিপ্যাড, অভ্যর্থনা কেন্দ্র সহ সব স্থান ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে। সতেজ ও তাজা ফুলের বাহারি সৌন্দর্য ফুটিয়ে তুলতে রোপণ করা হয়েছে সহস্রাধিক গাছের চারা। সৌন্দর্য জন্য আমরা সব জায়গায় রং দিতেছি। যেখানে ঘাস বড় আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পয় পরিষ্কার করে দিচ্ছে। ফুল গাছ যত্ন করে, তারপরে ফুল গাছে পানি দেই। 26 মার্চ ভোরে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর প্রধান ফটক সবার জন্য খুলে দেওয়া হবে। এর আগে নিরাপত্তাজনিত কারণে সৌধ এলাকায় সংরক্ষিত রাখা হয়েছে প্রবেশাধিকার। লেক সংস্কার কাজ সহ অন্যান্য যাবতীয় কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। নিশ্চিত নিরাপত্তার অংশ হিসেবে পুরো সৌধ এলাকায় স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। মুজাফফর হোসেন জয়, সময় সংবাদ, সাভার। ফেরিতে ওঠার সময় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আশিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিক, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? পরিবহনের বাসটি এই দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে আনুমানিক 45 থেকে 50 মিনিট আগে এসে পৌঁছালে এবং ফেরিতে ওঠার সময় এখানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে পদ্মা নদীতে পড়ে যায়। আমি একটু ক্যামেরার সাথে দেখাতে চাই, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে পৌঁছেছেন, পুলিশের সদস্যরা এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের ডুবুর ইউনিট এখানে এসে পৌঁছাবেন। তো যাত্রীদের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে এই যে ঈদের যে ছুটি, এই ঈদের ছুটি শেষে অনেক মানুষ তারা ঢাকায় কর্মস্থলে ফিরছিল এবং সৌহার্দ্য পরিবহনের যে বাসটি, সেই বাসটি রাজবাড়ির মালিকানাধীন বাস। এই রাজবাড়ি, পাংশা এই অঞ্চলের যাত্রীরাই কিন্তু এই সৌহার্দ্য পরিবহন করে তারা ঢাকায় তাদের কর্মস্থলে ফিরছিলেন এবং দৌলতদিয়া ফেরিঘাটে এসে 3 নম্বর ফেরিঘাটে এসে বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস প্রায় 50 জনের মতো যাত্রী থাকতে পারে বা তারও বেশি যাত্রী থাকার শঙ্কা করছেন। এবং এরই মধ্যে আমি যেটি লক্ষ্য করছি যে যারা স্বজনরা আছেন, যাত্রীদের স্বজনরা, তারা এই ঘাটে এসে আহাজারি করছেন। তো উদ্ধার তৎপরতার যে বিষয়টি, সেই বিষয়টি এখনো পর্যন্ত আমরা তেমন ভাবে লক্ষ্য করছি না, কারণ ঘটনা খুব বেশিক্ষণ আগে ঘটেনি। উদ্ধারকারী যারা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারা আসবেন, তারা হয়তোবা উদ্ধার করার চেষ্টা করবেন। আমি একটু দেখাতে চাই আপনাদের, এখানে এই দৌলতদিয়া ফেরিঘাটে 3 নম্বর ফেরিঘাটে একটি হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়েছে। এখানে যারা যাত্রীরা আছেন, যাত্রীর স্বজনরা এই ঘাটে এসে ভিড় করেছেন, শত শত মানুষ এই ঘাটে এসে ভিড় করেছেন। সৌহার্দ্য পরিবহনের বাসটি, আমি আবারও যদি একটু বলি, সৌহার্দ্য পরিবহনের বাসটি রাজবাড়ির মালিকানাধীন বাস। এই বাসটি যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিল। ঢাকায় ফেরার পথেই এই দৌলতদিয়া ফেরিঘাটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একেবারে উল্টে নদীতে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরই আসলে এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনাটি এখানে ঘটে। বলতেছে কি বলে ভাই? হ্যালো, এই দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে একেবারে নদীতে তলিয়ে গেছে। 50 জনেরও বেশি যাত্রী এই বাসে ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা যেটি লক্ষ্য করছি যে এই দৌলতদিয়া ঘাটে ফেরিঘাটে এসে যাত্রীদের যারা স্বজনরা আছেন তাদের আহাজারিতে এই দৌলতদিয়া ফেরিঘাটে একটি হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়েছে। আমি এই মুহূর্তে আছি দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাট এলাকায়। 3 নম্বর ফেরিঘাটে এই সৌহার্দ্য পরিবহনের বাসটি, এই বাসটি ফেরিতে ওঠার সময় ডুবে যায়। এখনো পর্যন্ত
উদ্ধার তৎপরতা খুব বেশি একটা লক্ষ্য করা যাচ্ছে না, কারণ ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট আসবে, তারা উদ্ধার করবে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা জানতে পারিনি, কেমন হতাহত হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে এই দুর্ঘটনায় হতাহতের একটি বড় শঙ্কা রয়েছে। এখানে পুলিশের সদস্যরা কাজ করছে, ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। এখানে ডুবুরি ইউনিট আসছে। আমি ফায়ার সার্ভিসের কাছ থেকে এইমাত্র খবর পেলাম যে ফায়ার সার্ভিসের যে ডুবুরি ইউনিট, সেই ডুবুরি ইউনিট এখনো পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাটে এসে পৌঁছায়নি। ডুবুরি ইউনিট এসে পৌঁছানোর পর আসলে তারা উদ্ধার তৎপরতা শুরু করবেন। ঠিক আছে, জিজ্ঞাসা করছেন লাইভ চলতেছে। অনলাইনে ঢুকেন তো। ডুবে যায় এবং ফেরিতে ওঠার সময় তারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো মানুষের অবতারণা ঘটেছে। সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে এলে এখান থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডুবে যায়। এখনো পর্যন্ত উদ্ধার কার্যক্রম বা উদ্ধার তৎপরতা শুরু হয়নি। আমি ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কেবলমাত্রই কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছেন যে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট, এই ডুবুরি ইউনিটটি আসবে আরিস্তা ফায়ার সার্ভিস যে স্টেশন, সেখান থেকে ডুবুরি ইউনিট আসার পরেই মূলত এখানে উদ্ধার কার্যক্রম শুরু হবে, উদ্ধার তৎপরতা শুরু হবে। এখনো পর্যন্ত উদ্ধার তৎপরতা শুরু হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা স্বজনরা যারা আছেন, এই স্বজনরা এখানে ভিড় করেছেন। স্বজনদের আহাজারিতে এই দৌলতদিয়া ফেরিঘাট এলাকা একেবারে একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটেছে। এখনো পর্যন্ত উদ্ধার তৎপরতা শুরু হয়নি। আমরা দেখছি একের পর এক যারা স্বজনরা আছেন তারা এখানে আসছেন, তারা এখানে ভিড় করছেন, তারা আহাজারি করছেন। এবং কোথায় যাচ্ছিল আপনার? আমি গান্ধীমারা থেকে উঠছিলেন? যাবো। কে উঠছিলেন? আমার ওয়াইফ। পাচ্ছেন না? আমার খালা শাশুড়ি। আপনার নাম কি? আমার নাম আব্দুল আজিজ নামে একজনের সাথে আমরা একটু কথা বলছিলাম। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা থেকে এই বাসটিতে উঠেছিলেন এবং এই বাসে তার 6 বছরের বাচ্চা, তার স্ত্রী, তার খালা শাশুড়ি ছিলেন। তিনি কোনো রকমে সাথে উপরে উঠতে পারলেও তার যে 6 বছরের ছেলে, তার স্ত্রী, তাকে এখনো খুব পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এখানে একটি হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়েছে। দর্শক, আমি এই মুহূর্তে আছি দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাট এলাকায়। 3 নম্বর ফেরিঘাটে এখানে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে এখানে এই দৌলতদিয়া ফেরিঘাটে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি সৌহার্দ্য পরিবহনের বাস এই দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে খাদে পড়ে যায়। এবং এই বাসে যারা যাত্রী ছিলেন, বাসে কতজন যাত্রী ছিল এখানে? বাসে কতজন যাত্রী ছিল? 40 জনের বেশি। আমি একজন যাত্রী সাথে উপরে উঠেছেন। এখানে তার যারা স্বজনরা আছেন, তার স্বজনরা এখানে একেবারে নদীতে ডুবে গেছেন। তিনি আহাজারি করছেন। তিনি বলছেন যাত্রীতে
40 জনেরও বেশি যাত্রী ছিল। আরেকটি সূত্রে আমরা জেনেছি এই বাসটিতে প্রায় 50 জনের মতো যাত্রী ছিল এবং খুবই অল্প সংখ্যক যাত্রী কিন্তু এই সাথে তারা তীরে উঠতে পেরেছেন। বাকি যাত্রী নিয়ে কিন্তু এই বাসটি একেবারে নদীতে ডুবে গেছে। এই যে হতাহত, এই হতাহতের সংখ্যা কিন্তু একটি বড় ধরনের হতাহত এখানে একেবারে নদীতে ডুবে গেছেন, তিনি আহাজারি করছেন। তিনি বলছেন যাত্রীতে 40 জনেরও বেশি যাত্রী ছিল। আরেকটি সূত্রে আমরা জেনেছি যাত্রীতে এই বাসটিতে প্রায় 50 জনের মতো যাত্রী ছিল এবং খুবই অল্প সংখ্যক যাত্রী কিন্তু এই সাথে তারা তীরে উঠতে পেরেছেন। বাকি যাত্রী নিয়ে কিন্তু এই বাসটি একেবারে নদীতে ডুবে গেছে। এই যে হতাহত, এই হতাহতের সংখ্যা কিন্তু একটি বড় ধরনের হতাহতের আশঙ্কা কিন্তু করা হচ্ছে, বড় ধরনের সংখ্যা এখানে করা হচ্ছে। তবে একটি দুঃখের বিষয় হচ্ছে যে 1 ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা হতে চললেও এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার তৎপরতা চালানো যায়নি, উদ্ধার তৎপরতা শুরু হয়নি। আমরা এই মুহূর্তে আছি রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটের 3 নম্বর ফেরিঘাটে। এখানে 1 ঘন্টারও বেশি সময় আগে সৌহার্দ্য পরিবহনের বাস, এই বাসটি কুষ্টিয়া থেকে এসেছিল। এই বাসটি কোথা থেকে এসেছিল? কুষ্টিয়া থেকে। এই বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে বাসটি এসেছিল এবং এই বাসটি দৌলতদিয়া ফেরিঘাটে 3 নম্বর ফেরিঘাটে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারান এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যান। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে এসেছেন, তবে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছাননি। ডুবুরি ইউনিট ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট এখনো দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে উদ্ধারকারী একটি জাহাজ হামজা এইমাত্র দৌলতদিয়া ফেরিঘাটে এখানে এসে পৌঁছেছে এবং এই জাহাজটি দিয়ে এখানে উদ্ধার তৎপরতা শুরু করা হবে। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট আমরা এখনো পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি না। এখানে একে একে যারা স্বজনরা এখানে আসছেন, এখানে এসে ভিড় করছেন। আমি একটু ভেতরের দিকে হামজা এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছে এবং যারা স্বজনরা যারা আছেন তারা ক্ষোভ প্রকাশ করছেন যে 1 ঘন্টারও বেশি সময় পরে এই উদ্ধারকারী জাহাজটি এখানে এসে পৌঁছেছে। দ্রুত সময়ের মধ্যে যদি উদ্ধার কার্যক্রম চালানো যেত তবে হয়তোবা এখানে হতাহতের আশঙ্কা কম করা হতো। তাই ডুবুরি ইউনিটটা আসছে এখানে, ডুবুরি আসে নাই তো। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট হামজা, এই ডুবুরি ইউনিটটি এখানে এসে পৌঁছেছে। তারা কিছুক্ষণের মধ্যেই উদ্ধার কার্যক্রম শুরু করবে। তবে যারা এখানে যাত্রীরা আছে, যাত্রীর সদস্য যারা আছে, অন্যান্য পরিবহনের যাত্রীরা আছে, তারা এখানে ক্ষোভ প্রকাশ করছে যে এই উদ্ধারকারী জাহাজটি আসতে অনেক বেশি সময় লেগেছে। আরো আগে যদি জাহাজটি আসতো তবে আরো দ্রুত সময়ের মধ্যে এই উদ্ধার কার্যক্রমটি চালানো সম্ভব হতো। ভাই ডুবুরি দলকে আসছে, ডুবুরি দল পৌঁছেছে, তারা কিছুক্ষণের মধ্যেই উদ্ধার কার্যক্রম শুরু করবে। তবে যারা এখানে যাত্রীরা আছে, যাত্রীর স্বজনরা যারা আছে, অন্যান্য পরিবহনের যাত্রীরা আছে, তারা এখানে ক্ষোভ প্রকাশ করছে যে এই উদ্ধারকারী জাহাজটি আসতে অনেক বেশি সময় লেগেছে। আরও আগে যদি জাহাজটি আসতো তবে আরও দ্রুত সময়ের মধ্যে এই উদ্ধার কার্যক্রমটি চালানো সম্ভব হতো। ভাই ডুবুরি দলকে আসছে, ডুবুরি দল
একটা টিম আসছে, তারা কি নামছে নদীতে? নামছে, আচ্ছা। ডুবুরি দল এখানে একটি ইউনিট এসে তারা বলছেন যে পৌঁছেছে, তবে আমি এখনো পর্যন্ত নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট দেখতে পাচ্ছি না। হ্যাঁ দর্শক, হ্যাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে এসে পৌঁছেছে। তারা আমি দেখতে পাচ্ছি যে তারা নদীতে নেমেছে এবং তারা কাজ করছে। ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কাজ করছে। ডুবুরি ইউনিটের মধ্যে ডুবুরি দলের একজন সদস্যকে আমি এখানে দেখতে পাচ্ছি। তিনি এই নদীতে এখনো কি উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা, কাউকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা, কাউকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। আমি একেবারে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের যে পন্টুন, সেই পন্টুনের ওপরে রয়েছি। আমি এখানে যেটি প্রত্যক্ষ করছি সেই তথ্যগুলোই আমি জানানোর চেষ্টা করছি। এখানে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট এই মাত্রই কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছে। তবে ডুবুরি দলের সদস্য সংখ্যা কিন্তু খুবই দুঃখজনক একটি ঘটনা। রাজধানী ঢাকা এবং দেশের দক্ষিণাঞ্চলের মধ্যে খুবই যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ রুট এটি। রাজবাড়ির এই দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। এই মুহূর্তে উদ্ধার তৎপরতা কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সেই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হয়েছিলেন আশিকুর রহমান। দেখছেন, আমরা আরও পরবর্তীতে এই সম্পর্কে বিস্তারিত জানব। চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশার 2 যাত্রীর মৃত্যু হয়েছে। সকালে রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় ওঠেন 4 জন। মুহূর্তেই পেছন থেকে একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়। অটোরিকশাটি যাত্রীসহ মহাসড়ক থেকে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নেয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। রেল ক্রসিং কর্মী হিলালের দায়িত্বে অবহেলার কারণেই কুমিল্লায় বাস ট্রেনের সংঘর্ষ হয় বলে জানিয়েছে র্যাব। সকালে রাজধানীর কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্ঘটনার সময় তার ডিউটি ছিল কিন্তু অনুপস্থিত ছিলেন তিনি। মঙ্গলবার রাতে হেলালকে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাব বলছে দায়িত্বে অবহেলার কথা স্বীকার করেছেন হেলাল। ঈদের দিন দিবাগত রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকার বাস ও ট্রেনের সংঘর্ষে নারী, পুরুষ, শিশুসহ 12 জন নিহত হন। কুড়িগ্রামে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, মোবাইলে জাহিদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মেয়েটির। বিয়ের আশ্বাস দিয়ে সোমবার ভুক্তভোগীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় জাহিদ। পথে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায় জাহিদ ও তার 2 বন্ধু। গভীর রাতে একটি বাড়িতে আশ্রয় নেয় নির্যাতিতা। মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাবা কচাকাটা থানায় অভিযোগ করে। এরপর অভিযান চালিয়ে প্রধান আসামি জাহিদকে গ্রেফতার করা হয়। দেখছেন বাংলার সময়। শুরু হলো বগুড়া 6 আসনের উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। সকালে ভবানীগঞ্জ এলাকায় গণসংযোগ চালান বিএনপিতে মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি। 9 এপ্রিল এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ধানের শীষের পাশাপাশি জামায়াত সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেল ও বিডিপির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলার সময়। পাবনার ঈশ্বরদীতে এখন লিচুর মুকুলের সুবাস। চলতি বছরে অনুকূল আবহাওয়া আর সময় মতো পরিচর্যার কারণে বাগানে এসেছে আশানুরূপ মুকুল। সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও চাটমোহর এলাকায় সারি সারি লিচুর বাগান। এরই মধ্যে ছোট বড় সব বাগানে গাছে গাছে লিচুর মুকুলে ছেয়ে গেছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা চাষিদের। আবহাওয়া সহ সবকিছু ঠিক থাকলে এবার প্রায় 600 কোটি টাকার লিচু বিক্রির আশা কৃষি বিভাগের। এই ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ মাকসুম। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।